হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 7, অর্থাৎ কোষে দেখি 7 অধ্যায়ে যে অঙ্কগুলো আছে তার যে প্রথম 8টি অঙ্ক আছে সেই 8টি অঙ্কের আজ আমরা সমাধান করব। নেক্সট ভিডিওয়ে 9 দাগ এবং 10 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের কোষে দেখি 6 সমস্ত অঙ্কগুলো করিয়েছি। তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিও। তো চলো অঙ্কগুলো কি বলেছে দেখে নেওয়া যাক। তো দেখো, 1 দাগের যে অঙ্কটি আছে এই অঙ্কটি তোমাদের পড়ার অতটা প্রয়োজন নেই, আমি সরাসরি 2 দাগের থেকে অঙ্কগুলো করাচ্ছি। 2 দাগে আছে দেখো, মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। তাহলে একটি খাতার দাম 12.75 টাকা, তাহলে 4টি খাতার দাম কি করে বের করব? না একে গুণ করে বের করব। যেহেতু আমাদের এই দশমিক সংখ্যার গুণ করতে বলেছে, অর্থাৎ দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে অথবা দশমিক সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা এখানে গুণ করে উত্তরটি বের করে নেব। তো দেখো এইভাবে লিখে নেবে, একটি খাতার দাম 12.75 টাকা, অতএব 4টি খাতার দাম কি করব না এই 12.75কে গুণ করব 4 দিয়ে, এটাকে আমরা টাকা লিখে নেব। তো আমরা যদি এটা সাইডে গুণ করে দেখি তাহলে আমরা এখানে লিখব 12.75 গুণ 4, কত হচ্ছে? 4 5 20, শূন্য হাতে 2, 4 7 28 আর 2 30, শূন্য হাতে 3, 4 2 8 আর 3 11, 1 হাতে 1, 4 1 4 আর 1 5, 51। এখানে দেখো দুটোর পরে দশমিক আছে ডান দিক থেকে, তাহলে আমরা নিচেও ডান দিক থেকে দুটোর পরে দশমিক লিখবো। তাহলে কত হচ্ছে? 51.00। এই শূন্যের কোনো প্রয়োজন নেই দশমিকের পরে, তাহলে আমরা এখানে লিখে নেব সমান 51 টাকা। তাহলে 4টি খাতার দাম কত হবে? 51 টাকা। ক্লিয়ার? এবার দেখো 3 দাগে আছে, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। দেখো এখানে বলেছে রোজিনা বিবি তার জমির, এখানে রোজিনা বিবির জমি কিন্তু আমাদের বলে দেওয়া নেই, সুতরাং আমাদের জমিটি ধরে নিতে হবে। সেই জমির 0.35 অংশে বাড়ি করেছে। বাড়ি করার পরে যে অংশটা বাকি আছে সেই বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে বলেছে তিনি জমির কত অংশে ফুলের চাষ করেছেন। তো চলো উত্তরটি কিভাবে করতে হবে দেখে নিই। তো দেখো এভাবে ধরে নেবে, ধরি মোট জমি 1 অংশ, ঠিক আছে। এবার ফুলের চাষ বাড়ি করেছেন কত অংশে? বাড়ি করেছেন এই 1 অংশের 0.35 অংশে, তাহলে গুণ করে নেব 0.35 অংশ। তাহলে এর সঙ্গে গুণ করলে 0.35 অংশই হয়, এই অংশে তিনি বাড়ি করেছেন, ঠিক আছে। এবার বলেছে বাড়ি করার পর যে অবশিষ্ট জমি ছিল সেই জমির 2.2 অংশে তিনি করেছেন ফুলের চাষ। তাহলে আমাদের বাকি জমিটি বের করে নিতে হবে। তাহলে বাকি জমি কত? মোট জমি ছিল 1 অংশ, আমরা অঙ্ক করার সুবিধার্থে 0.00 দিয়ে নেব, বিয়োগ 0.35 অংশ, ঠিক আছে। এই অংশটার বাকি আছে, তাহলে একে যদি আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে 1, 3 একে 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতে 1, একসঙ্গে 1 যোগ করলাম, 1 1 মিলে গেল 0। তাহলে বাকি জমি কত আছে না 0.65 অংশ জমি তার পড়ে আছে, অর্থাৎ বাকি আছে। এই জমির দেখো বইতে আছে 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তাহলে এবার আমরা লিখে নেব ফুলের চাষ করেছেন, অতএব ফুলের চাষ করেছেন কত? এই যে বাকি অংশ ছিল এই অংশের 0.2 অংশে, তাহলে 0.65 গুণ 0.2 অংশ। তাহলে যদি দেখো এর সঙ্গে আমরা গুণ করি, যে উত্তরটি বেরোবে তাহলে মোট জমির কত অংশে তিনি ফুলের চাষ করেছেন সেটি বেরিয়ে যাবে। তাহলে 0 দিয়ে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 5 2 10, শূন্য হাতে 1, 6 2 12 আর 1 13। এবার দেখো 130 হয়েছে। দশমিক কিভাবে বসাতে হয় না, যতগুলো সংখ্যার পরে দশমিক আছে, এখানে দেখো ডান দিক থেকে এখানে 1টার পরে দশমিক আছে, এখানে 2টোর পরে, তাহলে 2টো আর 1টা কটা হয় 3টে। তাহলে আমরা এখান থেকে 1 2 3 ঘর আগে দশমিক বসাবো, এর আগে একটি শূন্য দিয়ে নেব। তাহলে 0.130, দশমিকের পরে শূন্যের কোনো মূল্য থাকে না, তাহলে শুধুমাত্র আমাদের উত্তর হবে কত? 0.13 অংশ। তাহলে তিনি ফুলের চাষ করেছেন কত? 0.13 অংশে, ঠিক আছে। এবার 4 আছে দেখো, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। তাহলে আমরা খাতা কত টাকার কিনেছি আগে বের করে নেব, তারপর কত টাকার
আমরা গল্পের বই কিনেছি সেটি বের করে নেবো, তারপর 2 টাকা যোগ করে মোট টাকা থেকে বিয়োগ করে দেবো, তাহলে কত টাকা আমার কাছে পড়ে আছে সেটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমি লিখে নিয়েছি, আমার কাছে টাকা আছে 150 টাকা। খাতা কিনলাম কত? এই 150 টাকার কত অংশ দিয়ে? না 0.3 অংশ দিয়ে, অর্থাৎ এই টাকাটা দিয়ে আমি খাতা কিনেছি। তাহলে কত টাকা হচ্ছে? আমরা যদি 3 দিয়ে 15কে গুণ করি কত হয়? 3 15 45, এর পরে একটা শূন্য, এখানে দেখো একটার পরে শূন্য আছে, অর্থাৎ দশমিক আছে ডান দিক থেকে, তাহলে এখানে হবে এই যে, অর্থাৎ 45 টাকা। এই টাকা দিয়ে আমি খাতা কিনেছি। ঠিক আছে, এবার গল্পের বই কিনেছি, তাহলে আমরা লিখবো বই কিনলাম। বই কিনলাম কত টাকা দিয়ে? ওই 150 টাকার 0.4 অংশ দিয়ে, অর্থাৎ এটি টাকায় বেরোবে। ঠিক আছে, তো দেখো 4 দিয়ে যদি 15কে গুণ করা হয়, 4 15 60 হয়, এখানে একটি শূন্য আছে, শূন্য পাতি নেব। এখানে দেখো একটার পরে দশমিক, তাই এখানেও একটার পরে দশমিক হবে। কত টাকা? 60 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমি খাতা কিনলাম 45 টাকা দিয়ে, বই কিনলাম 60 টাকা দিয়ে, তাহলে মোট কত টাকা খরচ করলাম সেটি আমরা লিখে নেব। মোট খরচ করলাম 45 যোগ 60 সমান 45 আর 60 যোগ করলে হয় 105 টাকা। দেখো 60 আর 40 100, তার সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 105 টাকা। তাহলে আমার কাছে ছিল কত টাকা? 150 টাকা, তার থেকে খরচ করেছি আমি 105 টাকা। তাহলে আমার কাছে পড়ে আছে কত? বের করে নেব। তাহলে আমার কাছে পড়ে আছে কত? সমান 150 বিয়োগ 105, এই টাকা। তাহলে কত হচ্ছে? একে বিয়োগ করলে হচ্ছে 45 টাকা। তাহলে আমার কাছে পড়ে আছে কত? 45 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখো 5 দাগে আছে, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিলোমিটার পথ যাব। 1 কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল লাগবে। তাহলে 1 কিলোমিটার যেতে যদি এই পেট্রোলটা খরচ হয়, তাহলে এই পথটা যেতে আমাদের কত কিলোমিটার খরচ করতে হবে? কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো, 1 কিলোমিটার পথ যেতে বা 1 কিমি যেতে পেট্রোল লাগে 0.078 লিটার। তাহলে অতএব আমাদের কত কিলোমিটার পথ যেতে হবে? না 94.5 কিমি যেতে পেট্রোল লাগবে কত? গুণ করে দেবো আমরা কত পেট্রোল লাগবে। তাহলে আমরা এখানে যদি এইভাবে লিখি 94.5 গুণ 0.078, তো এটাকে আমরা গুণ করে দেব। তো আমি এখানেই গুণ করছি। 5 আটা 40, কত হচ্ছে? 0, হাতে আমার 4, 4 আটা 32, আর 4 কত হচ্ছে? 36, 36 6, হাতে 3, 8 নং 72 আর 3 কত হচ্ছে? না 75। এখানে একটি গুণ চিহ্ন, এটি কিন্তু 6। ঠিক আছে, এবার 7 দিয়ে গুণ করব। 5 7 35, 5 হাতে 3, 4 7 28 আর 3 31, 1 হাতে আমার 3, 7 নং 63 আর 3 কত হচ্ছে? না 66 বা 66। গুণ, এখানে শূন্য দিয়ে গুণ করলে এখানে কটা শূন্য হবে? 1 2 3টে। দশমিকের পরে শূন্য আছে, সেগুলো দিয়ে আমাদের আর গুণ করার প্রয়োজন নেই। তো আমরা এবার দেখব কত হচ্ছে গুণ করে। এখানে হচ্ছে 0, 6 আর 5 11, 1 হাতে আমার 1, 1 আর 1 2, 6 আর 2 কত হচ্ছে? 8, 5 আর 2 7, এখানে 0, এখানে 1, এখানে 7, আর 7 আর 6 13, 3 হাতে 1, 6 আর 1 7, কত হচ্ছে? 73,710। এবার এখানে দেখো 1 2 3টের পরে দশমিক, এখানে একটা, মোট কটা? 4টের পরে। তাহলে আমরা নিচে 4টের পরে দশমিক লিখবো কত? 1 2 3 4, তাহলে এখানে হবে 7.371, কারণ পয়েন্টের পরে কোনো শূন্যের প্রয়োজন নেই, তাহলে লিটার। তাহলে 94.5 কিলোমিটার পথ যেতে কত পেট্রোল লাগবে? 7.371 লিটার পেট্রোল খরচ হবে। ঠিক আছে, তো এবার চলো আমরা 6 দাগের অঙ্কটি দেখে নিই। দেখো 6 দাগে বলেছে, আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছতে 1 ঘন্টা বা 1.4 ঘন্টা সময় নিল। যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট কত দূর? তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত? 11.5 কিলোমিটার। তাহলে 1.4 ঘন্টায় কত পথ যাবে সেটা বের করলেই আমাদের তাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে সেটাই লিখবো। তো দেখো এভাবে লিখবে, 1 ঘন্টায় সাইকেলের গতিবেগ 11.5 কিলোমিটার। তাহলে আমাদের সময় দেওয়া ছিল 1.4 ঘন্টায় যাবে কত? এই 11.5কে আমরা 1.4 দিয়ে গুণ করে দেব।
এটা কিমি। তো আমরা যদি আলাদা জায়গায় গুণ করে নিই 11.5 গুণ 1.4, 4 5 কত 20, শূন্য হাতে 2, 4 একে 4 আর 2 6, 4 একে 4 গুণ 5 একে 5, 1 একে 1, 1 একে 1। তাহলে এখানে হচ্ছে 0, এখানে 4 5 11, 1 হাতে 1, 2 4 আর 2 6, আর এখানে হচ্ছে 1। পয়েন্ট কটার পরে? এই একটার পরে এখানে, আর এখানে একটার পরে, মোট দুটোর পরে। তাহলে ডান দিক থেকে আমরা 2 ঘর বাদিকে চলে আসবো, 1 2 ঘর, এই যে এখানে উত্তর। তাহলে এটা হবে কত হবে? 16.1 কিমি। তাহলে আমাদের উত্তর লিখতে হবে কি, আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাটের দূরত্ব 16.1 কিমি। তাহলে তোমরা এইভাবে সুন্দর করে উত্তরটি লিখে নেবে। তো চলো এবার আমরা 7 দাগের অঙ্কটি দেখে নিই। 7 দাগে আছে দেখো, মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনে আনতে বললেন। কিগ্রা অর্থাৎ কিলোগ্রাম। 1 কিগ্রা বা 1 কিলোগ্রাম ডালের দাম যদি 62.50 টাকা হয়, তাহলে কত টাকা নিয়ে দোকানে যাব? অর্থাৎ 1 কিলো ডালের দাম 62 টাকা 50 পয়সা। তাহলে 2.5 কিলো ডালের দাম কত সেটি আমাদের হিসাব করতে হবে। তো দেখো এভাবে লিখবে, 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা। অতএব 2.5 কিগ্রা ডালের দাম কি হবে? 62.50 গুণ 2.5, এটি কি হয়ে যাচ্ছে আমাদের টাকা। ঠিক আছে, তো আমরা এখানেই গুণ করে নেব। তাহলে 62.50কে যদি 2.5 দিয়ে গুণ করা হয় কত হচ্ছে দেখে নিই। 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31 গুণ 2 দিয়ে গুণ করব। 2 0 0, 5 2 10 0 হাতে 1, 2 2 4 আর 1 5, 6 2 12। ঠিক আছে, এবার এটা কি করব? যোগ। 0 হয়ে গেল, এখানে 5, এখানে 2, এখানে 5 আর 1 হচ্ছে 6, এখানে 3 আর 2 5, আর এখানে 1। কটার পরে দশমিক বসবে? না একটা, দুটো আর 1 3টের পরে। এখানে 1 2 3, 3টের এই পাশে বসালাম দশমিক। তাহলে উত্তর হলো কত? 156.25 টাকা। তাহলে আমরা এখানে লিখে নেব 156.25 টাকা। ঠিক আছে, তাহলে 2.5 কিলো বা 2.5 কিগ্রা ডালের দাম কত হলো? 156.25 টাকা। এবার 8 দাগে আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার। ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত তা দশমিক সংখ্যায় লিখি। তাহলে একটি সমবাহু ত্রিভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজ মানে কি? আমরা জানি যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে 3টি বাহু মিলে যদি 14.4 সেন্টিমিটার হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? চলো আমরা বের করে নিই। তাহলে দেখো একটুখানি লিখে নেবে এভাবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কত? 14.4 সেন্টিমিটার। অতএব একটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে কি করতে হয়? না 3টি বাহুর যোগফলকেই পরিসীমা তৈরি করা হয় ত্রিভুজের। তাহলে 3টি বাহুকে যোগ করে যদি আমাদের 14 বা গুণ করে 3টি বাহু যদি আমাদের থাকে, একটি থাকে এক্স ওয়াই এবং জেড, এই 3টি যদি বাহু থাকে, এই 3টিকে আমরা গুণ করেও বের করতে পারি, আবার যোগ করেও বের করতে পারি। কারণ কি? আমরা জানি যোগের শর্ট ফর্ম হলো গুণ। আমরা কিন্তু এটা জেনে আছি। যেহেতু গুণ যোগ 3ভাবে বের করা যায়, এগুলো টার্মগুলো যদি আমি আলাদা করে নিই বা এইভাবে ধরে নিই, এক্স এক্স এক্স, 3টে এক্স যোগ করলে কত হচ্ছে? 3x। আবার যদি এক্সকে 3 দিয়ে গুণ করা হয় তাও কি হয়? 3x হয়। সেইভাবে দেখো, যদি বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা ওই 3টেকে গুণ করে হচ্ছে যদি 14.4 সেন্টিমিটার হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? এই 14.4কে 3 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে। তাহলে 14.4কে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে কত? 4.8 সেমি। ঠিক আছে, তাহলে এই 14 দেখো 3 8 24, 4 2, 3 4 12 2 14, কত হচ্ছে? 14.4কে 3 দিয়ে ভাগ করলে 4.8 সেন্টিমিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমাদের বেরিয়ে যাবে 4.8 সেন্টিমিটার। ঠিক আছে, তো আজকে দেখো তোমাদের এই কোষে দেখি 7-এর যে 8 দাগে পর্যন্ত যে লেখা অঙ্কগুলো ছিল, এর সমস্তগুলোই কিন্তু আমি সমাধান করিয়ে দিলাম। এর পরের ভিডিও আমি তোমাদের 9 দাগের যে অঙ্কগুলো আছে এবং 10 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।